নমস্কার দর্শকবৃন্দ। শীত পেরিয়ে গ্রীষ্ম আগত, আর এই গ্রীষ্মকাল আসতে না আসতেই গোটা রাজ্য জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে মানুষের তো অস্বস্তি আছেই, আর এই অস্বস্তির সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম সমস্যাও কিন্তু আমাদের শরীরে হচ্ছে। এই বিভিন্ন অতিরিক্ত গরমে আমাদের শরীর থেকে কিন্তু অনবরত জল বেরিয়ে যাচ্ছে, আর এই জল বেরিয়ে যাওয়ার ফলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, এবং এই ডিহাইড্রেট হয়ে যাওয়ার পরে মানুষের কোলাপস করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। অনেক মানুষ হঠাৎ করে প্রচণ্ড গরমে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন, হিট স্ট্রোক হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই তাপপ্রবাহের ফলে হয়। তো এই তাপপ্রবাহ থেকে বাঁচতে আমরা কি কি করব, কি কি করব না, আমাদের কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কখন আমরা চিকিৎসকের কাছে যাব, এই সমস্ত কিছু তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই আমার এই ভিডিওটিকে দেখতে হবে, আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড তাপপ্রবাহে একটি সমস্যা কিন্তু মানুষের অনেকেরই হয়, সেটি হচ্ছে কি হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোকটা কি? এই হিট স্ট্রোক সম্পর্কে কিন্তু অনেক মানুষের কিন্তু সম্পূর্ণ ধারণা নেই। স্ট্রোক বা ব্রেন স্ট্রোক আর হিট স্ট্রোক, এই দুটোকে কিন্তু তারা একই রকম ভেবে থাকে। তো চলুন, এই আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আগে বলি যে নর্মাল স্ট্রোক আর এই হিট স্ট্রোকটা কি। তো নর্মাল যে স্ট্রোক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের শরীরে যে রক্ত প্রবাহ হয়, রক্তনালী দিয়ে রক্ত প্রবাহ হয়, তেমন আমাদের ব্রেনেও কিন্তু শিরার মাধ্যমে রক্ত প্রবাহ হয়। তো কোনো কারণে সেই রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটলে, রক্ত প্রবাহ যদি ধরুন যে কোনো ব্রেনের কোনো একটা শিরা দিয়ে রক্ত ঠিক মতো হচ্ছে না, বা সেই শিরাটি ফেটে গিয়ে ওখানে রক্ত জমাট বেঁধে গেছে, এইরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু মানুষের স্ট্রোক হয়। এটাকে বলা হয় স্ট্রোক। আর হিট স্ট্রোক কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা। হিট স্ট্রোক হচ্ছে যে আমাদের শরীর, আমাদের গরম ঠান্ডা এটুকু রেগুলেট করা হচ্ছে আমাদের শরীরের ফিজিওলজি। আমাদের একটা সেন্টার আছে, হিট সেন্টার। এই হিট সেন্টারটা কি করে? আমাদের শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করে। তো যখন আমাদের প্রচণ্ড গরম, আমরা সবসময় অনেকক্ষণ ধরে ধরুন যে প্রচণ্ড গরমের মধ্যে ঘোরাফেরা করছি, অনেকক্ষণ ধরে সানলাইটে আছি, অনেকক্ষণ ধরে তাপপ্রবাহ হচ্ছে, এইরকম সমস্যা হলে আমাদের কি হয়, শরীরে কিন্তু এই যে হিট সেন্টার যেটা বলছি সেটা কিন্তু ঠিক মতো আর কাজ করতে পারে না। তখন মানুষের টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যায়, 103 ডিগ্রি 4 ডিগ্রির উপরে কিন্তু টেম্পারেচার হয়ে যায়। আর এই টেম্পারেচার হওয়ার পরে মানুষ কিন্তু কোলাপস করতে শুরু করে, মানুষ অজ্ঞান হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়। আর এটাকে বলা হচ্ছে হিট স্ট্রোক। তাহলে আপনারা বুঝলেন তো যে নর্মাল স্ট্রোক আর হিট স্ট্রোকের মধ্যে ডিফারেন্সটা কি। তো চলুন এবার জেনে নিই স্ট্রোক এবং হিট স্ট্রোক এই দুটো সিমটম কি। তো দেখবেন যাদের স্ট্রোক হয় সেই পেশেন্টরা যখন ডাক্তারের কাছে যায় কয়েকটা সিমটম নিয়ে আসে। প্রথম সব থেকে বড় যে সিমটম সেটা হচ্ছে কি, যে তাদের এক পাশটা কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। যখন কোনো ব্রেনের মধ্যে কোনো একটা অংশে রক্ত প্রবাহ ঠিকমতো করছে না, কোনো জায়গায় ব্লাড ক্লট হয়ে আছে, এই সমস্যা হলে কি হয়, মানুষের একদিকটা দেখবেন যে প্যারালাইজড হয়ে যায়। ধরুন একদিকের হাত বা পা ওঠাতে পারছে না, মুখ বেঁকে গেছে, একদিক থেকে জল গড়িয়ে পড়ছে, এইরকম সমস্যা নিয়ে কিন্তু মানুষরা ডাক্তারবাবুর কাছে আসেন। আর এইরকম সমস্যা দেখলে আমাদের বুঝতে হবে যে ওনার স্ট্রোক হয়েছে। আর অপরদিকে হিট স্ট্রোকটা কি? হিট স্ট্রোক যদি হয় তাহলে দেখবেন যে যার হিট স্ট্রোক হয়েছে তার মাথা ঘুরবে, সে অজ্ঞান হয়ে পড়তে পারে, তার বডি টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যাবে, টেম্পারেচার রেগুলেট হবে না, ঠান্ডা গরম এই টেম্পারেচার তার রেগুলেট হবে না, 103 ডিগ্রি 4 ডিগ্রির উপরে কিন্তু টেম্পারেচার উঠে যেতে পারে। তাদের গোটা শরীর কিন্তু শুষ্ক হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, গোটা শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তো এই সব সিমটমগুলো নিয়ে যারা হিটস্ট্রোকের পেশেন্ট ডাক্তারবাবুদের কাছে আসেন। তো এই হচ্ছে দুটোর সিমটম। তো এবার জানা যাক যে এই হিটস্ট্রোক বা সানস্ট্রোক যেটা বলছি আমরা, এটা কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি। তো 3 রকম ক্যাটাগরি আছে। 1 নম্বর হচ্ছে
যারা খুব বাচ্চা মানে 5 বছরের নিচে যারা বাচ্চা, যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, তাদের কিন্তু এই হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর, যারা বয়স্ক, যাদের 60 বছরের উপরে বয়স, তাদেরও কিন্তু দেখবেন শারীরিক কার্যক্ষমতা অনেকটা কমে যায়, তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যায়। সেই বয়স্ক মানুষদেরও কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর 3 নম্বর হচ্ছে যারা এই রৌদ্রে গরমে অনেকক্ষণ ধরে কাজ করেন, যেমন শ্রমিক, যারা মাঠে ঘাটে কাজ করছেন, কৃষক, যারা শ্রমিক, তারপরে রাস্তায় যারা কি বলবো ট্রাফিক পুলিশ আছে, মানে যারা অনেকক্ষণ ধরে রৌদ্রে একটানা থাকেন, একটানা তাদেরকে কাজ করতে হয়, তাদের কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই হিটস্ট্রোক বা সানস্ট্রোক থেকে বাঁচতে আমরা কি করব, আমাদের কি করা উচিত। তো প্রথমেই একটা জিনিস বলে রাখি যে এই হিটস্ট্রোক থেকে বাঁচতে আমাদের আমাদের নিত্যদিনের যে দৈনন্দিন কাজগুলো আছে তা কিন্তু খুব সকাল সকাল কিন্তু সেরে ফেলা উচিত। যারা শ্রমিক আছেন তারা কি করতে পারেন, তারা শ্রমিক বা কৃষক তারা কি করবেন, তারা অনেক সকালে উঠে তাদের মাঠে ঘাটে যে কাজকর্মগুলো আছে তারা শুরু করুক, সেই কাজকর্মগুলো তারা করুন। তারপরে 11টা 12টা পর্যন্ত সেই কাজকর্ম করে তারা বাড়ি ফিরে আসুক, খাওয়া দাওয়া করুক, রেস্ট নিক, এবং একটু রোদ কমে গেলে আবার বিকেলের দিকে 3:30 4টে বা 5টা 4টার দিকে গিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। জানি আমার এই কথাগুলো বলা যতটা সহজ, করাটা ততটা সহজ নয়, কিন্তু এইগুলো কিন্তু করলে তারা অনেকাংশেই কিন্তু এই হিটস্ট্রোক থেকে বাঁচবেন। আর যারা অফিসে যাচ্ছেন তাদের তো নিত্যদিন অফিস যেতেই হবে, তারা অফিসের মধ্যেই থাকবেন, অফিসের মধ্যে বাইরে বেশি ঘোরাফেরা করবেন না, তাহলে কিন্তু তারাও রক্ষা পাবেন। আর নর্মাল যারা জনসাধারণ, যারা নিত্যদিনের কাজ করতে বিভিন্ন রকম জায়গায় যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তারা একটা জিনিস কিন্তু অবশ্যই মানে ইউজ করবেন, সেটা হচ্ছে ছাতা। এই ছাতা কিন্তু আমরা ব্যবহার করা অনেক অংশেই ভুলে গেছি। দেখবেন আমাদের যে আগের প্রজন্ম তারা কিন্তু ছাতা ব্যবহার করতো, প্রত্যেকে কিন্তু গরমের সময় ছাতা ব্যবহার করতো, কিন্তু এখনকার প্রজন্ম কিন্তু আর ছাতা ব্যবহার করে না। কিন্তু এই ছাতা ব্যবহার করাটা কিন্তু খুবই জরুরি। ছাতা, টুপি এইগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। অ্যাকচুয়ালি ডাইরেক্ট যাতে হিট, সূর্যের তাপ আপনার মাথায় না আসে সেটা আপনাকে দেখতে হবে। তাই জন্য গরমে যদি কোথাও যান সবসময় ছাতা ব্যবহার করবেন, এবং সাথে ঠান্ডা জলের বোতল রাখবেন। জল কিন্তু আপনাদেরকে বারবার খেতে হবে। যাদের ধরুন কিডনির সমস্যা নেই বা হার্টের সমস্যা নেই, তারা কি করবেন, দৈনন্দিন নিত্যদিন যা জল খান তার থেকে 1 থেকে 1.5 লিটার কিন্তু বেশি জল খাবেন। অ্যাকচুয়ালি এই গরমে মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল কিন্তু খেতেই হয়। আর এই জল যদি আপনারা খান, এই গরমে কি হয়, আমাদের শরীর থেকে কিন্তু ঘামের মাধ্যমে প্রচুর জল বেরিয়ে যায়, এবং এই জল বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়, এবং এই শরীর যদি একবার ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য এই ডিহাইড্রেশন থেকে বাঁচতে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, এবং মাঝে মধ্যে ওআরএস জলও কিন্তু আপনারা খেতে পারেন। 1 লিটার জলে 1 প্যাকেট ওআরএস ঢেলে নিয়ে আপনারা যদি বাইরে অনেকক্ষণ ধরে কাজ করেন, সেই ওআরএস জল অল্প অল্প করে খেতে পারেন। যদি আপনারা ওআরএস না খেতে পারেন, নর্মাল নুন চিনি জল, একটি বোতলে, ঠান্ডা বোতলে নুন চিনি জল মিশিয়ে সেই জল আপনারা কিন্তু বারবার করে পান করুন। তাতে কি হবে, আমাদের শরীরের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। অ্যাকচুয়ালি এই গরমে আমাদের শরীরের যত ইলেকট্রোলাইট আছে ঘামের মাধ্যমে কিন্তু সেই ইলেকট্রোলাইটগুলো বেরিয়ে যায়। তাই জন্য আমাদের নুন চিনি জল বা স্যালাইন জল, ওআরএস জল এগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে হয়। তো এই হচ্ছে জিনিস। আর জামা কাপড় সম্পর্কে বলি, যে যখন যাবেন এই গরমে, অনেকেই বলেন যে হাফ হাতা জামা পরে যান এই গরমে, গরম থেকে বাঁচতে, কিন্তু না, সেটা করা উচিত নয়। সবসময় ফুল হাতা জামা পরে যাবেন এবং কালো পোশাক অ্যাভয়েড করবেন। কারণ আপনারা সবাই জানেন যে কালো রঙের পোশাক কি করে, শোষণ করে, তাপকে শোষণ করে। তো আপনি যদি কালো রঙের পোশাক পরে বেরোন, তাহলে কিন্তু সেই পোশাক আরও তাপ শোষণ করবে, আপনার কিন্তু আরও গরম লাগবে। তাই জন্য এই গরমকালে যতটা পারবেন সাদা রঙের বা উজ্জ্বল রঙের পোশাক ব্যবহার করবেন, তাহলে সেই হিট আপনাদের জামা কাপড়ে এসে রিফ্লেক্স হয়ে কিন্তু চলে যাবে, সম্পূর্ণ তাপটা কিন্তু শোষণ হবে না। তো এই জিনিসগুলো করুন, ছায়াতে থাকুন, বারবার বাইরে যাবেন না। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে যারা এসি ব্যবহার করেন, বারবার এসিতে যাবেন, আবার বাইরে আসছেন, গরমে আসছেন, এই জিনিসটা করবেন না। আপনারা যারা এসি ব্যবহার করেন, আপনি যদি এসি সবসময় বাড়িতে থাকে বা অফিসে থাকে, আপনারা সেই এসির মধ্যেই থাকুন।
আপনি গেলেন এসিতে গেলেন, আবার 10 মিনিট পর বাইরে চলে আসছেন, 10 মিনিট 15 মিনিট বাইরে এসে থাকলেন, আবার এসিতে যাচ্ছেন, এইভাবে যদি বারবার যদি আপনি মানে ওয়েদারটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার মানে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠান্ডা গরম লেগে যাবে, বারবার ঠান্ডা গরম লেগে আপনার গায়ে ঘাম বসে যাবে, এবং এর ফলে কিন্তু আপনাদের মানে শরীরের কিন্তু ক্ষতি করবে, আপনার সর্দি কাশি আরও বিভিন্ন রকম সমস্যা হবে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু মেনটেন করে চলুন, দেখবেন আপনারা এই তাপপ্রবাহ থেকে কিন্তু অনেকটা বাঁচবেন। এইবার জানা যাক যে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে আমাদের কি খাবো আমরা আর কি খাবো না। তো প্রথমেই আমি বললাম 1 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে জল প্রচণ্ড পরিমাণে খেতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, আপনি যেটা বললাম যে ওআরএস জল বা নুন চিনি জল, এই নুন চিনি জল বারবার করে খেতে হবে। আর ফলের মধ্যে আপনারা মানে প্রচুর পরিমাণে ফল খেতে পারেন। ফলের মধ্যে যেসব ফলে দেখবেন যে জলের জলীয় পদার্থ বেশি আছে, যেমন ধরুন যে শশা, তরমুজ, এইসব জলীয় উপাদান, যে আনারস, মানে এই জলীয় উপাদান যেসব ফলে বেশি আছে, সেই ফলগুলো বেশি করে খান, বেশি করে তরল পদার্থ খান, শরবত খান, নুন লেবু দিয়ে আপনি শরবত খান, এই জিনিসগুলো বেশি করে খান। খাবারের মধ্যে কি খাবেন, খাবারের মধ্যে নর্মাল যেগুলোতে দেখবেন যে ফাইবার বেশি আছে, যেমন লাউ, কুমড়া, হ্যাঁ, এইসব জিনিস দেখবেন ফাইবার বেশি আছে, এবং এগুলো কিন্তু দেখবেন গরমের খুব উপযোগী। এখন এই লাউয়ের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। তো এই জিনিসগুলো, এই খাবারগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। আপনার যেসব খাবারে খুব রিচ খাবার, প্রচণ্ড প্রোটিনযুক্ত খাবার, প্রচণ্ড তেল ঝাল মশলা, এই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ এই গরমে আমাদের পেট খারাপের কিন্তু সবার একটা সম্ভাবনা থাকে। তাই এই গরমে খুব হালকা পাতলা আপনাদের খাবার খেতে হবে। ফাইবার জাতীয় খাবার বেশি করে খাবেন, ফলমূল বেশি করে খাবেন, শাক সবজি বেশি করে খাবেন। আর তেল ঝাল মশলা ফাস্টফুড এগুলো যতটা অ্যাভয়েড করবেন, তত আপনাদের কিন্তু পেট ভালো থাকবে। তো এই জিনিসগুলো মেনটেন করুন, দেখবেন আপনারা সুস্থ আছেন। তো এবার লাস্টে জানা যাক যে হিট স্ট্রোক হলে কি হতে পারে। ধরুন একজন ব্যক্তি গরমে অনেকক্ষণ ধরে আছে, দেখবেন যে কি হবে, তার বডি টেম্পারেচার বেড়ে যাবে, আর সে কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে বা তার মাথা ঘুরতে পারে। তো এইরকম যদি আপনারা কাউকে দেখেন, রাস্তায় কোনো ব্যক্তি যদি এরকম দেখেন যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তার টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের যেটা সব থেকে আগে করা উচিত, সেই ব্যক্তিকে একটি ঠান্ডা জায়গায় নিয়ে আসা উচিত, ছায়াযুক্ত জায়গায়, কোনো গাছের তলায় বা কোনো ঘরের একটা তলায়, কোনো বারান্দায়, মোট কথা একটা ঠান্ডা জায়গায় সবার আগে ব্যক্তিটিকে নিয়ে আসা উচিত। নিয়ে এসে তার গায়ের যে জামা কাপড়গুলো আছে, যতটা পারবেন গায়ের জামা কাপড়গুলো আলগা করে দেবেন। জামাটা খুলে দিবেন, গেঞ্জি খুলে দিবেন, গায়ের জামা কাপড়গুলো আলগা করবেন। আলগা করে তাকে কি করবেন, ঠান্ডা জল দেবেন। সে যদি জল খেতে পারে ঠিক আছে, সে যদি জল খাওয়ার পরিস্থিতিতে না থাকে, তার মাথায়, কানে, গলায় বা গোটা গায়ে আপনি কিন্তু কি করতে পারেন, জল দিতে পারেন, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে পারেন। এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে যাওয়ার পর কি হয়, তার যে শরীরে যে টেম্পারেচারটা বেড়ে গেছিলো, সেই টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। আর এই কমলে দেখবেন যে তার কিন্তু হিট স্ট্রোক যেটা হচ্ছিল, সেটা কিন্তু আর মানে সম্ভাবনাটা কমে যাবে। তো এটাই হচ্ছে আমার পরবর্তী মানে কোশ্চেন, যে অনেকেই বলে যে কখন আমরা ডাক্তারবাবুর কাছে যাব। তো এই আমি যেটা বললাম, যে একটি ব্যক্তিকে যখন দেখবেন তার বডি টেম্পারেচার, মানে তার গায়ে জল দেওয়ার পরেও, জল দিয়ে গা ধুয়ে দেওয়ার পরেও তার বডি টেম্পারেচার আপনার কমছে না, শ্বাসকষ্ট হচ্ছে, বারবার শ্বাস নিচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এই সমস্যা যদি হয়, তাহলে কিন্তু আর দেরি না করে অবশ্যই সেই ব্যক্তিটিকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া অবশ্যই উচিত। তো বন্ধুরা, আজকে এই তাপপ্রবাহ সম্পর্কে আমি বললাম। এই তাপপ্রবাহ থেকে বাঁচতে আপনারা কি কি করবেন, কি কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, এই সমস্ত কিছু বললাম। কারো যদি হিট স্ট্রোক হয়, তাহলে সেই ব্যক্তিটিকে আমরা কি করব, এই সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমাকে আপনি কোশ্চেন করতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এরকম নতুন নতুন তথ্য, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, মেডিসিন, এই সমস্ত কিছু নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি। তো এই আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে এই নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এইটুকুই।